আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন। এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজির সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাসান, আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন? এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদ্দশা আর সরকার পরিবর্তন হবে না। সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন, সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। 5ই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোণঠাসা ছিল, প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না, এখন সবাই যেটা একটা ওপেন ফিল্ড পেয়েছে, কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে, যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে, এবং আপনি দেখেছেন কি হাস্যনষ্ট করেছে গত 7টি বছর। এখন অনেক কিছু বলেছে, কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে। এখন আমি পরিষ্কারভাবেই যেটা বলি, শুরুর দিকে আমি বলেছিলাম, সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না, একেবারে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সাকিবাই তো সাক্ষী, সাকিবাই তো ছিল যখন সর্বশেষও যে জাতীয় সংলাপ হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে, দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। যেখানে একজন উপদেষ্টার নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার, তারে দিয়ে রাখছেন 3টা, সরকারটা চলবে কিভাবে? কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান, আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি 2 বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি, এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে 2 বছরের জন্য জাতীয় সরকার। যেহেতু জাতীয় সরকার হয়নি, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির 2 জন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যেই কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানেও আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোকও তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিংয়ে দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা, এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে। যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিন নূর সকালে এক কথা বলে বিকেল এক কথা। ঠিক আছে, আপনার বক্তব্য পরিষ্কার। সোশ্যাল মিডিয়াতে একেবারেই আপনার বক্তব্য, এটা অনেক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য, চরিত্র হনন করার জন্য। এইটুকু আমরা বলতে পারি। খালেদ ভাই, আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল ফাসিবাদের দোষর বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে
ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা প্রশ্ন করেছে, তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি দিচ্ছি। না, এই যে আমাদের যে একটা স্বভাব, এই যে একটু বলি খালেদ ভাই, এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব, আমার পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলে গালি, এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি, আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এগুলো কিন্তু টেকসই হবে না। আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে, যদিও এই প্রশ্ন আপনাকে অনেকবার করেছি, তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি, এটা যদি আপনি হ্যাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা। আপনি কি আসলেই মোসাদ্দের টাকা পেয়েছেন জনাব নূর? অনেকে বলেছেন এই প্রশ্নটা আপনাকে করি না, আপনাকে প্রশ্নটা আগে আমাদের, আপনি হ্যাঁ বা না বলে দেন, আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না। না আমি ব্যাখ্যা দেওয়ার দরকার আমাকে, এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য। আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আমি এটা বলবো যে যারা এগুলা, আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই, যদিও আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি। আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ। অর্থাৎ আপনি কি না বললেন কিনা, যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন, সেটা একটু বলুন। এটা তো প্রমাণ ভাই, এটা অসংখ্যবার বলেছে, এটা বিভ্রান্তিকর বিষয়, এটা একটা প্রোপাগান্ডা ছিল, সেটা তো প্রমাণ। ওকে, আমি যেটি বলি, আপনি যে বললেন ছাত্র নেতাদের সস্তা কথা, আপনার বেশিরভাগ ছাত্র নেতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে, এবং তারা আপনার পথই কিন্তু আসলে অনুসরণ করতেছেন। আপনি যেই পথ দেখিয়েছিলেন, এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, অনেক বেশি প্রাতিষ্ঠানিক, এরকম একটি জায়গা, একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি? না, মুরব্বীর জায়গা না। বাস্তব কথা হচ্ছে, শুনেন, আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এটা সম্ভব নয়। কাজেই শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই। সেনাবাহিনী, পুলিশ বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, এই সংকট এবং সামনের ভবিষ্যৎ, এটা নির্ধারণ করতে হবে। সেখানে ছাত্র, এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল, এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকাররম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল, এটা যদি হইতো, বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত, তাহলে গৃহযুদ্ধ হতো। আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারাও অস্ত্র, আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত, কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন? একটা নির্ঘাত গৃহযুদ্ধ। হয়তো আমরা জয়লাভ করতাম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে। যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল 90 সালে, যেমনি নিয়েছিল 75-এ, যেমনি নিয়েছিল 71-এ, সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো আমাদের আছে বলে আমি মনে করি। জনাব নূর, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। আমাদের বিসিএস এর কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না, আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বর্ণিত একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায়? এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার? হ্যাঁ, অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে, সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং সেখানে আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি, আতাতের রাজনীতিতে বিশ্বাস করে, এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো, এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায়, যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে, তারাই এই নুরুল হক নূরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি, আজকে কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, আহত হয়েছে, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আমি এপিএমসিএল কে ফোন করব, আমি শেষ করছি। যে আপনারা যদি টাকা পয়সা দিয়ে বুঝিয়ে বাজিয়ে আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি আপনার সহযোদ্ধা, আপনার সহযোদ্ধা, আপনি চ্যালেঞ্জটা নেন করতে বলেন ভাই, আপনি ব্যক্তির কথা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করান, আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করেনি এত বছরও? নূর, আমার মনে হয় যে সাদ্দামের বক্তব্য আমি ভাই ফোন করে তার বক্তব্য নেব। জি, আপনি দেখবেন যে আপনার সহযোদ্ধা এবং ওই ঘটনায় যারা আহত হয়েছেন, জি, ওই ঘটনাটা কি সেটা একটু বলেন। সাদ্দাম, ঘটনাটা কি? আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে,
দেখুন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সেটি ছাত্র অধিকার পরিষদ নুরুল হক নূরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নূর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নূর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না। ছাত্রলীগের কেউ এতে সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সেটা তো সম্পৃক্ত প্রশ্ন ছিল আসে না। না। সেটি ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই। সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নূরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে। আহতদের বক্তব্য আমার আমি মনে হয় যে চ্যালেঞ্জ আমরা করছি যে আমি একদম- ফোন করব, আহতদের বক্তব্যটি নিব। আহতদের বক্তব্য নিব। সে কি বলছে? সে নূরের বিরুদ্ধে অভিযোগ করছে না আমার বিরুদ্ধে অভিযোগ করছে?